ভাবুন, পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো কোনো প্রাচীন মন্দিরে নয়, কোনো গভীর জঙ্গলে নয়, এমনকি সমুদ্রের তলদেশেও নয়, বরং সেগুলো হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে পৃথিবীর বিশাল বরফের স্তরের নিচে। কিন্তু এখন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলছে, আর সেই গলে যাওয়া বরফের নিচ থেকে একের পর এক বেরিয়ে আসছে এমন সব জিনিস যা শুনলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প। একজন মানুষ যার দেহ 5300 বছর ধরে প্রায় অক্ষত অবস্থায় বরফের নিচে পড়েছিল, এমন ভাইরাস যা হাজার হাজার বছর ধরে ঘুমিয়েছিল, আর বিজ্ঞানীরা পরীক্ষাগারে সেটিকে আবার সক্রিয় করতে পেরেছেন। বরফে জমে থাকা বিশাল ম্যামথ, যার শরীরে এখনো কোনো লোম, চামড়া, এমনকি পেটের ভেতরে খাবারের চিহ্ন পাওয়া গেছে। সম্পূর্ণ হারিয়ে যাওয়া সেনাবাহিনীর সৈন্য, বরফের নিচে লুকিয়ে থাকা বিশাল পাহাড়, লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রহস্যময় হ্রদ, আর এমন কিছু আবিষ্কার যেগুলো দেখে বিজ্ঞানীরাও প্রথমে বিশ্বাস করতে পারেননি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এগুলো আমাদের চোখের সামনে বেরিয়ে আসছে কারণ পৃথিবীর বরফ দ্রুত গলছে। প্রতিটা নতুন গ্রীষ্ম যেন হাজার বছরের পুরনো গোপন অধ্যায় খুলে দিচ্ছে। আর বিজ্ঞানীরা বলছে, আমরা হয়তো এখনো জানি না বরফের নিচে ঠিক কী কী লুকিয়ে আছে। যদি বরফের নিচে আরও অজানা প্রাণী থাকে, যদি এমন কোনো প্রাচীন রোগ জীবাণু লুকিয়ে থাকে যা আধুনিক পৃথিবী আগে কখনো দেখেনি, যদি এমন কোনো সভ্যতার প্রমাণ পাওয়া যায় যা ইতিহাসের বইকেই বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর বরফের নিচে পাওয়া সবচেয়ে অবিশ্বাস্য, রহস্যময় এবং চমকে দেওয়া আবিষ্কার। ভিডিওর শেষের দিকে কয়েকটা আবিষ্কার এতটাই অবাক করার মতো যে সেগুলো আবিষ্কারের পর বিজ্ঞানীদের বহু বছরের ধারণাই বদলে গেছে। নাম্বার 5। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপের আল্পস পর্বতমালার ইটালি ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের মধ্যে ভয়াবহ পর্বতযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধকে অনেক ইতিহাসবিদ হোয়াইট ওয়ার বা বরফের যুদ্ধ নামে উল্লেখ করেন। সৈন্যরা 10,000 থেকে 13,000 ফুট উচ্চতায় বরফ ঢাকা পাহাড়ে অবস্থান করত। সেখানে শুধু শত্রু গুলিই নয়, তুষারধস, প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং হিমবাহের ফাটলেও অসংখ্য সৈনিক মারা যায়। অনেকের দেহ এত গভীর বরফের নিচে চাপা পড়ে যে যুদ্ধ শেষ হওয়ার পরও তাদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরিবারগুলো বছরের পর বছর ধরে জানতেই পারেনি তাদের প্রিয়জন কোথায় হারিয়ে গেছে। বিগত কয়েক দশকে বৈশ্বিক উন্নয়নের কারণে আলপসে হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে। এর ফলে ধীরে ধীরে বরফের নিচে লুকিয়ে থাকা বহু সৈনিকের দেহ আবার পৃথিবীর সামনে আসছে। অনেক দেহ 80, 90, এমনকি 100 বছর পর্যন্ত বরফের মধ্যে ছিল। এত দীর্ঘ সময় পরও অনেকের মুখমণ্ডল, ত্বক, চুল, এমনকি দাড়ির অংশ পর্যন্ত আশ্চর্যজনকভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে তাদের পোশাক এবং জুতো প্রায় অক্ষত ছিল। বিজ্ঞানীরা এই দেহগুলো দেখে শুধু পরিচয় নির্ধারণ করেননি, বরং সেই সময়কার যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি নতুনভাবে বুঝতে পেরেছেন। হিমবাহের ভেতর থেকে শুধু সৈনিকের দেহই নয়, অসংখ্য সামরিক সরঞ্জামও উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, বেনেট, গোলা বারুদ, হ্যান্ড গ্রেনেড, সামরিক ব্যাকপ্যাক, ধাতব জলের বোতল, রান্নার পাত্র, দূরবীন, বুট, উলের পোশাক, হেলমেট এবং বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র। অনেক সৈনিকের পকেট থেকে পরিচয়পত্র, ডায়েরি, পরিবারের কাছে লেখা চিঠি, পুরনো ছবি এবং ব্যক্তিগত নোটও উদ্ধার হয়েছে। এসব জিনিস গবেষকের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এগুলো সেই সময় সৈনিকদের দৈনন্দিন জীবন, মানসিক অবস্থা এবং যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরে। নাম্বার 4। আন্টার্কটিকায় বিশাল বরফের চাদরের নিচে শুধু পাথর বা জমাট মাটি নয়, লুকিয়ে আছে এক সম্পূর্ণ অদৃশ্য জলজগৎ। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত 400টির বেশি সাবগ্লেসিয়াল হ্রদের সন্ধান পেয়েছেন। এই হ্রদগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 2 থেকে 4 কিলোমিটার পুরো বরফের স্তরের নিচে অবস্থান করছে। এত গভীরে থাকা এগুলোকে সরাসরি দেখা সম্ভব নয়, বরং রাডার, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং বিশেষ ভূভৌতিক প্রযুক্তির মাধ্যমে এগুলোর অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। স্বাভাবিকভাবে এত কম তাপমাত্রায় জল বরফে পরিণত হওয়ার কথা, কিন্তু আন্টার্কটিকা এই হ্রদগুলোর ক্ষেত্রে তা হয় না। এর প্রধান কারণ হলো পৃথিবীর ভেতর থেকে আসা ভূতাপ। পৃথিবীর অভ্যন্তরে সবসময় কিছু তাপ নির্গত করে, যা নিচের বরফকে সামান্য গলিয়ে তরল জলের স্তর তৈরি করে। এছাড়া কয়েক কিলোমিটার পুরো বরফের প্রচণ্ড চাপ জলের হিমাঙ্ক আরও কমিয়ে দেয়। ফলে বাইরের তাপমাত্রা -50 ডিগ্রি থেকে -80 ডিগ্রি সেলসিয়াস হলেও বরফের নিচে জল তরল অবস্থায় টিকে থাকতে পারে। এই হ্রদগুলোর মধ্যে অনেকগুলো লক্ষ লক্ষ বছর ধরে বাইরে পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো সূর্যের আলো সেখানে পৌঁছায়নি, বাতাস প্রবেশ করেনি, বাইরের নদী বা সমুদ্রের সঙ্গে সরাসরি কোনো সংযোগও নেই। ফলে এই হ্রদগুলো এমন এক পরিবেশে পরিণত হয়েছে যেখানে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এমন পরিস্থিতি বিদ্যমান। বিজ্ঞানীদের ধারণা, কিছু হ্রদ 1 থেকে 15 মিলিয়ন বছর পর্যন্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে। আন্টার্কটিকার সবচেয়ে বিখ্যাত ভূগর্ভস্থ হ্রদের নাম হলো লেক ভস্টক। এটি প্রায় 250 কিলোমিটার দীর্ঘ, প্রায় 50 কিলোমিটার প্রশস্ত এবং এর গভীরতা প্রায় 1000 মিটার পর্যন্ত হতে পারে। আয়তনের দিক থেকে এটা পৃথিবীর অন্যতম বৃহৎ মিঠা জলের হ্রদ। এর উপর রয়েছে প্রায় 4 কিলোমিটার পুরু বরফের স্তর। সোভিয়েত যুগে নির্মিত ভোস্তক স্টেশনের নিচে অবস্থান করায় এর নাম রাখা হয়েছে ভোস্তক। নাম্বার 3। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আটলান্টিক অঞ্চলে ইউরোপে যুদ্ধ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য যুদ্ধবিমান গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড হয়ে ব্রিটেনে পাঠানো হতো। কিন্তু সেই সময় আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল। প্রচণ্ড তুষারঝড়, ঘন কুয়াশা, বরফে ঢাকা আকাশ, প্রবল বাতাস ও সীমিত নেভিগেশন প্রযুক্তির কারণে অনেক বিমান তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি।
জ্বালানি ফুরিয়ে যাওয়া, যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়ার কারণে বহু বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছিল গ্রিনল্যান্ডের বিশাল বরফাচ্ছিত হিমবাহের উপর। প্রথম দিকে মনে করা হয় কয়েক মাস পর বরফ গললে বিমানগুলো সহজে উদ্ধার করা যাবে, কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। গ্রিনল্যান্ডে হিমবাহ কখনো স্থির থাকে না। প্রতি বছর নতুন করে তুষারপাত হয়, আর সেই তুষারপাত ধীরে ধীরে চাপে জমে শক্ত বরফে পরিণত হয়। একই সঙ্গে পুরো হিমবাহ ধীরে ধীরে সরে যেতে থাকে, ফলে কয়েক বছরের মধ্যে বিমানগুলো বরফের নিচে চাপা পড়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে শত শত ফুট গভীরে হারিয়ে যায়। এরপর বহু দশক পরে এগুলোর অবস্থান কার্যত অজানাই থেকে যায়। 1980-র দশকে কিছু গবেষক অনুসন্ধানকারী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া স্কোয়াড্রনকে খুঁজে বের করার অভিযান শুরু করে। তারা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, বরফে গরম জল দিয়ে গভীর গর্ত করে বিশেষ ড্রিল এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ প্রযুক্তি ব্যবহার করেন। অবশেষে তারা বরফের প্রায় 268 ফুট বা প্রায় 82 মিটার নিচে একটা P-38 লাইটনিং যুদ্ধবিমানের অবস্থান শনাক্ত করেন। এই বিমানটির নাম পরে রাখা হয় গ্লেসিয়ার গার্ল। 1992 সালে প্রায় 50 বছর বরফের নিচে থাকার পর গ্লেসিয়ার গার্ল আবার আকাশে উড়ে ইতিহাস সৃষ্টি করে। এটা বিশ্বের অন্যতম সফল এবং বিখ্যাত যুদ্ধবিমান পুনরুদ্ধার প্রকল্প হিসাবে পরিচিত। নাম্বার 2, ভাবুন এমন একটা ভাইরাস যা পৃথিবীতে শেষবার সক্রিয় ছিল তখন মানুষ এখনও সভ্যতা গড়ে তোলেনি। হাজার হাজার বছর ধরে সেটা সাইবেরিয়ার জমাট বাঁধা মাটির নিচে বরফের মধ্যে বন্দী অবস্থায় ছিল। বিজ্ঞানীরা একসময় বিশ্বাস করতেন এত দীর্ঘ সময় পরে কোনো ভাইরাসের বেঁচে থাকা অসম্ভব, কিন্তু সাম্প্রতিক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে বিশাল অংশ জুড়ে রয়েছে পার্মাফ্রস্ট, এমন মাটি যা হাজার থেকে লক্ষ বছর ধরে কখনো পুরোপুরি গলেনি। এই বরফের স্তরের নিচে শুধু প্রাচীন প্রাণীর দেহই নয়, অসংখ্য ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাসও সংরক্ষিত অবস্থায় থাকতে পারে। 2014 সালে ফরাসি বিজ্ঞানীদের একটা দল সাইবেরিয়া পার্মাফ্রস্ট থেকে প্রায় 30,000 বছর পুরনো একটা বিশাল আকৃতির ভাইরাস আবিষ্কার করেন। এর নাম দেওয়া হয় পাইথোভাইরাস সেভরিকাম। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ভাইরাসটি এত দীর্ঘ সময় ধরে বরফে জমে থাকার পরও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়নি। গবেষণাগারে বিজ্ঞানীরা এটিকে একটা এককোষী জীব অ্যাকান্থোথাম্বার সংস্পর্শে আনেন। কিছুক্ষণের মধ্যে ভাইরাসটা আবার সক্রিয় হয়ে সেই অ্যামিবার কোষে প্রবেশ করে এবং বংশবিস্তার শুরু করে। এটা ছিল প্রথম বড় প্রমাণ যে হাজার হাজার বছর ধরে বরফের নিচে থাকা কোনো ভাইরাস উপযুক্ত পরিবেশ পেলে আবার সক্রিয় হয়ে উঠতে পারে। এরপর 2023 সালে একই গবেষণায় দলের বিজ্ঞানীরা আরও বিস্ময়কর একটা ঘোষণা দেন। তারা সাইবেরিয়া পার্মাফ্রস্ট থেকে 48,500 বছর পুরনো একাধিক ভাইরাসকে পুনরায় সক্রিয় করতে সক্ষম হন। এই ভাইরাসগুলোর মধ্যে ছিল প্যান্ডেরো ভাইরাস, প্যাকম্যানো ভাইরাস, সিরাটো ভাইরাস, মেগা ভাইরাস সহ আরও কয়েকটা প্রাচীন প্রজাতি। এত দীর্ঘ সময় বরফে থাকার পরও এগুলো পরীক্ষাগারে জীবিত হয়ে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়। এই কারণে সংবাদ মাধ্যম এগুলোকে জম্বি ভাইরাস নামে বলতে শুরু করে। তবে এটা কোনো বৈজ্ঞানিক নাম নয়, কেবল বহু বছর নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হওয়ার কারণে এই নামটা ব্যবহৃত হয়েছে। নাম্বার 1, মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটা হলো ওর্সি দ্য আইসম্যান। 1991 সালের 19শে সেপ্টেম্বর জার্মান দম্পতি হেলমুট এবং এরিকা সাইম্যান অস্ট্রিয়া ও ইটালির সীমান্তবর্তী অস্টাল আলস পর্বতমালার প্রায় 3210 মিটার উচ্চতায় ট্রেকিং করছিলেন। বরফের মধ্যে তারা একটা মানুষের মৃতদেহের উপরের অংশ দেখতে পান। প্রথমে সবাই ধারণা করেছিল এটা হয়তো সম্প্রতি নিখোঁজ হওয়া কোনো পর্বতারোহী বা হাইকারের দেহ, কিন্তু কয়েকদিনের পর প্রত্নবিদরা যখন মৃতদেহটি বরফ থেকে বের করেন তখন তারা বুঝতে পারেন এটা কোনো আধুনিক মানুষের দেহ নয়। রেডিও কার্বন পরীক্ষা জানা যায় এই মানুষটি প্রায় 5300 বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব আনুমানিক 3350 থেকে 3100 সালের মধ্যে জীবিত ছিলেন। অর্থাৎ তিনি ইউরোপের কপার এজের একজন মানুষ। এই উপত্যকায় তার দেহ পাওয়া যায়। সেই ওটসাল ভ্যালির নাম অনুসারে তার নাম রাখা হয় ওটসি। বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারেন মৃত্যুর সময় ওটসির বয়স ছিল প্রায় 45 বছর। সেই সময় হিসেবে এটা তুলনামূলকভাবে বেশ বেশি বয়স ছিল। তার উচ্চতা ছিল প্রায় 1.60 মিটার বা 5 ফুট 3 ইঞ্চি। এর ওজন ছিল আনুমানিক 50 কেজি। তার চুল ছিল গাঢ় বাদামি, দাড়িও ছিল। গবেষণায় জানা যায় জীবনের শেষ দিকে তিনি হাঁটু, কোমর ও জয়েন্টের ব্যথায় ভুগছিলেন। দাঁতেও ক্ষয় ছিল এবং শরীরে বিভিন্ন রোগের চিহ্ন পাওয়া গেছে। ডিএনএ বিশ্লেষণে আরও জানা যায় তার চোখ ছিল বাদামি রঙের, রক্তের গ্রুপ ছিল ও এবং তার শরীরে লাইম ডিজিজের ব্যাকটেরিয়া উপস্থিতি ছিল, যা মানব ইতিহাসে এই রোগের অন্যতম প্রাচীন প্রমাণ। অনেক বছর ধরে বিজ্ঞানীরা ভেবেছিলেন তার পাকস্থলী খালি ছিল। পরে উন্নত সিটি স্ক্যানের মাধ্যমে পাকস্থলীর প্রকৃত অবস্থান খুঁজে পাওয়া যায়। তখন দেখা যায় মৃত্যুর মাত্র 30 মিনিট থেকে 2 ঘন্টা আগে তিনি খাবার খেয়েছিলেন। তার শেষ খাবারের মধ্যে আইসবেক্স নামের পাহাড়ি বন্য ছাগলের চর্বিযুক্ত মাংস, লাল হরিণের মাংস, আইনকন নামের প্রাচীন গম, বিভিন্ন বুনো উদ্ভিদ, ফানের অংশ, পরাগরেণু মাংসে প্রচুর চর্বি ছিল, যা পাহাড়ি পরিবেশে দীর্ঘ পথ চলার জন্য প্রয়োজনীয় শক্তি দিত। আর অধিকাংশ বিজ্ঞানীর মতে হলো ওর্সি সম্ভবত খুন হয়েছিলেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।